সারপ্রাইজ ডিভিশন প্রযোজিত সাতকাহন অনুষ্ঠান নবরূপে নব কলেবরে আসছে এবার শারদোৎসব, আনন্দে মাতবে সবাই, সাহিত্যের আঙিনাতেও ফোটাবে আলো। কবি সাহিত্যিকদের স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। সারপ্রাইজ ডিভিশন আয়োজিত চ্যানেল ভিশন টিভি নিবেদিত সাতকাহন অনুষ্ঠানে আজ আমরা পেয়েছি একাধারে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং সংস্কৃত কলেজের অধ্যাপক শিবাশিস মুখোপাধ্যায় মহাশয়কে, আর তার পাশে যিনি রয়েছেন সাহিত্য সুধা সাহিত্য পত্রিকার সম্পাদিকা সুদীপা মজুমদার মহাশয়া। এই দুই ব্যক্তিকে আমরা আমাদের সাহিত্য আসরে আজ পেয়েছি এই শারদীয়ার প্রারম্ভে। প্রথমেই আমরা অধ্যাপক বাবুর কাছে চলে যাব। স্যার, সাহিত্য জগতে যে আপনার এমনি তো শিক্ষকতায় তো অনেক ছাত্রদের তৈরি করেছেন, সে তো ঠিকই আছে, সাহিত্যর জগতে আপনি কতদিন রয়েছেন? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি কবি বা সাহিত্যিক কেউ নয়, আমি একজন ভাষাবিজ্ঞানী। আচ্ছা। ভাষাবিজ্ঞান নিয়ে আমার পড়াশুনো। আমি বিভিন্ন দেশে ঘুরে তাদের ডেভেলপমেন্টের জন্য যেসব কাজ করার, তাদের কমিউনিটিকে আগে আনার ডকুমেন্টেশন অফ ল্যাঙ্গুয়েজ করেছি, যাতে তারা নিচের দিক থেকে ওপরে উঠতে পারে, তাদের যাতে ফেসিলিটি পায়, সেই জন্য আমরা সেই সব কাজ করেছি। আমার লেখা হচ্ছে আমার রিটায়ারমেন্টের পর থেকে, সেটা প্রায় 3 বছর হলো। 3 বছর ধরে আমি লিখছি এবং সত্যি কথা বলতে আমার মনে আফটার রিটায়ারমেন্ট, তখন তো বেশি ক্লাস ছিল না, কখনো কখনো ক্লাস নিতে হতো ইউনিভার্সিটিতে, যেটা হয় যে সপ্তাহে 3 দিন কি 4 দিন এইরকম, হয়তো 2টো ক্লাস। তো বাকি সময়টা আমি কি করব, সেই জন্য আমার ইচ্ছা হলো যে একটু কাব্য নিয়ে পড়ি। তো আমার একটা টেন্ডেন্সি হচ্ছে যে আমি একটু নীরবতা বেশি পছন্দ করি। আমি নিজে থেকে বাড়িতে একা থাকাটা আমাকে খুব এনজয় হয় এবং আমি ওই সময় কবিতা রচনা করি। যখন আমার বাড়ির লোক বেড়াতেও যায়, আমি তাদের সঙ্গে যাই না, বাড়িতে বসেই আমি নিজের কল্পনা অনুযায়ী সেই সব লেখাগুলো লিখি। সাহিত্য ছোট ছোট আমি কিছু গল্প লিখি এবং মেনলি কবিতা লিখি, সেটা বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। একটা যদি শারদীয়ার উপরে যদি একটা আমি, হ্যাঁ, শারদীয়া নিশ্চয়ই নিশ্চয়ই। শারদীয়ার সেটাও নীরবতা নিয়ে। শারদীয়ার নীরবতা। শিউলি ঝড়ে নীরব প্রাতে, কাশফুল দোলে হাওয়ার সাথে, শরতের নীল আকাশ জুড়ে ভেসে আসে পূজার গান। ঢাকের তালে বাজে উল্লাস, আলপনা মেখে উঠোন হাসে, তবু আমার ভিতরে জমে থাকে একাকিত্বের নীরব গান। প্রতিমার চোখে আলো জ্বলে, ভিড়ের মাঝে দেখি তোমার, কথা বলতে চাই তবু পারি না, নীরবতাই ভাষা হয়ে রয়। ভাসানের সুরে ফুরিয়ে যায় দিন, তবু মন বলে ফিরে আসার উৎসব। শারদীয়ার নীরবতায় লুকিয়ে থাকে চিরন্তন প্রেম, অপেক্ষা আর স্বপ্ন। বাহ, খুব সুন্দর। একটা আমাদের শারদীয়ার প্রারম্ভের যে কবিতা উনি পাঠ করলেন, এটা আশা করছি সকলেরই ভালো লাগবে। আর এরপর আমরা সুদীপাদির কাছে যাব। সুদীপাদি, আপনি তো সাহিত্য সুধা পত্রিকাও বের করছেন, এটা একটা অনেক বড় আমাদের কাছে প্রাপ্তি। এই সাহিত্য সুধা পত্রিকা আপনি কতদিন বের করছেন? না, সাহিত্য সুধা পত্রিকা খুব বেশি দিন নয়, খুব অল্পই, মাত্র 2 বছর 2টো সংখ্যা হয়েছে। 3য় সংখ্যায় আসছে আগামী মার্চ বা এপ্রিলের মধ্যে। আচ্ছা, আপনি তো শুধুমাত্র সম্পাদিকা নন, পত্রিকার সঙ্গে লেখালেখিও করেন, তো একটা শারদীয়ার উপরে যদি একটা কবিতা প্রথমেই শোনান। লেখাটা শুরু বহু বছর ধরে। আচ্ছা। লেখা প্রায় 30 বছর, 1995 থেকে। ঠিক আছে, আমি পড়ি। আমার শারদীয়ার উপর যে কবিতা, আমার কবিতার নাম হলো চলবে নিরঙ্কুশ। আসছে পুজোর স্বপ্নে বোনা দিন, খুশির নেশায় বাঁধন হারা মন। কাশের বনে সাদা রুমাল নেড়ে ছুটির তলব করছে সারাক্ষণ। ওই দেখা যায় রামধনু রং মেখে, লাল সাদা নীল মসলিনেতে মুড়ে, কাঁচা রোদের জরির সুতোয় বুনে, মেঘের চাদর ভাসছে আকাশ জুড়ে। কে যেন আজ মুক্ত ঝরা মেঘে বলছে দেবীর আরাধনার কথা, সজল প্রাণে গভীর নিষ্ঠা ভরে শুনিয়ে যাচ্ছে দেবীর জয়গাথা।
দেবীর পুজো চলবে নিরঙ্কুশ, মহালয়ায় পিতৃপক্ষের শেষ, দেবী পক্ষে মায়ের আগমন, সবকিছুতেই উৎসবেরই রেশ। সাজো সাজো রব শহর থেকে গ্রামে, দুঃখ সুখের ভেলায় ভাসে প্রাণ, ৫-৬টা দিন আনন্দে যায় কেটে, দশমী এলেই হৃদয়ে করুণ টান। অসাধারণ। অসাধারণ। এই কবিতার মধ্যে দিয়ে পুরোটাই তুলে ধরেছেন, খুব ভালো লাগলো। আচ্ছা সুদীপাদি, আপনি তো কর্মজীবনেও যুক্ত ছিলেন, হ্যাঁ, সাহিত্যের সঙ্গে তো যুক্ত আছেন বললেন, তো কর্মজীবনে আপনার মানে কেমন ভাবে কি কেটেছিল? কর্মজীবন আমার প্রথম শুরু হয়েছিল, আমি বাংলা ইংলিশ ইকোনমিক্সে অনার্স নিয়ে ভর্তি হবো বলে ঠিক হয়ে, কিন্তু এমন কিছু একটা পরিস্থিতির কারণে হয়নি, বাংলা অনার্স নিতে হয়। কিন্তু যেহেতু সায়েন্সটা ছিল, উচ্চ মাধ্যমিকের পরে গ্রাজুয়েশনের আগে আমার বিয়ে হয়ে যায়। আচ্ছা। বিয়ের পরে ছেলেকে স্কুলে ভর্তি করিয়ে আমি আবার নিজে ডাক্তারিতে হোমিওপ্যাথিতে পড়া শুরু করি। হোমিওপ্যাথি কমপ্লিট করার পরে কিছুদিন প্র্যাকটিস করি। প্র্যাকটিস করার পরে আমার যেন মনে হয় যে না, এটা আমি যেন অসম্পূর্ণ লাগছে আর কি। তখন আবার জার্নালিজম করি। আচ্ছা। জার্নালিজম করে আমি বেশ কিছুদিন প্রথম বিজয়া টিভিতে, তারপরে আর প্লাসে কিছুদিন ছিলাম, বেশ বছর 5 মতন। আমি 2013-তে অসুস্থ হয়ে পড়ায় তখন চাকরি করি, চাকরি ছেড়ে দিই। সাহিত্য সুধা পত্রিকা বের করবার ভাবনা চিন্তাটা আপনার? ভাবনা চিন্তা 2013-র পরে আমি অনেকগুলো পত্রিকার সঙ্গেই আর কি এডিটিং এবং যুগ্ম সম্পাদক হিসাবে কাজ করেছি অনেকগুলো এতে, তার সুতরাং ওই অভিজ্ঞতাটা আমার হয়েছিল। আচ্ছা, ওর উপর ভিত্তি করেই একটা ভিত্তি করে তারপর চিন্তা ভাবনা করলাম যে না, আমার নিজের একটা পত্রিকা যদি করি। আপনার পত্রিকায় প্রায় কতজনের মতো লেখালেখি করছেন? হ্যাঁ, এবছর প্রায় 200-র উপরে লিখেছে। যেহেতু বাৎসরিক সংখ্যা, আমি একটাই সংখ্যা করি, কারণ যদি বছরে 2 কি 3টে করি তাহলে আমার নিজের লেখা সম্ভব হবে না, কারণ ওই লেখা সংগ্রহ করা, সেই লেখা এডিটিং করা, ডিটিপি করা, তার সমস্ত কিছুর দায়িত্ব পালন করা, পত্রিকার কাজটা তো নিজের চর্চাটা একটুখানি কম, হ্যাঁ, যেটা স্যার কিন্তু একদম হ্যাঁ, যে একাই করছে একদম। স্যার, আপনার কর্মজীবন তো একটা বিশাল বড় একটা পরিধি নিয়ে রয়েছে, তো আপনি আপনার কর্মজীবনে কোন কোন জায়গায় গেছেন, কিভাবে কি করেছেন, একটু যদি আমাদের সকল দর্শক বন্ধুর মাঝে তুলে দেন। আমি অ্যাকচুয়ালি ভাষাবিজ্ঞান নিয়ে পিএইচডি করেছি পুনা ইউনিভার্সিটি থেকে। তখন আমরা যখন পড়াশোনা করেছি তখন পুনা ইউনিভার্সিটির ডেকান কলেজে ভাষাবিজ্ঞান খুব ভালো ডিপার্টমেন্ট ছিল, এবং যারা লিঙ্গুইস্ট, ভাষাবিজ্ঞান লিঙ্গুইস্টের বহু ভালো ভালো লিঙ্গুইস্টের লোকজন সেখানে প্রফেসররা ছিলেন, এবং সেই এতে সাড়া দিয়ে আমি সেখানে পিএইচডি করতে চলে যাই, এবং সেখান থেকে আমি পিএইচডি করার পর আমি ডেকান কলেজেই, যেখানে আমি পড়াশুনো করতাম, সেখানেই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি জয়েন করি, এবং তখন আমাকে ফিল্ড ওয়ার্কে যেতে হতো কাছেতে বহুদিন আমি কাছের ওখানে যে ওটাকে কি বলে রানের মধ্যে আমি 3 মাস কাটিয়েছি সিন্ধি ভাষার উপর স্টাডি করতে। তাদের কি স্টাডি করেছি, যে ডেভেলপমেন্ট অফ দেয়ার ল্যাঙ্গুয়েজেস। আমরা সিন্ধি ল্যাঙ্গুয়েজ নয়, তাদের যে ডায়ালেক্টগুলো আছে, ছোট ছোট যে সংগঠন তারা সিন্ধি বলে, যাদের সেরকম ডেভেলপমেন্ট হয়নি, তার উপর আমরা কাজ করেছি। তাকে পাবলিশ করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিয়ে পাবলিশ হয়েছে, এবং তাদের যেসব ফেসিলিটি গভর্নমেন্ট দিয়েছে সেইগুলো আমরা তাদের থেকে জোগাড় করেছি। এইভাবে কাজ করতে করতে আমি সারা ভারত, এমনকি বিদেশেও আমি গিয়ে তাদের যে এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজ, যেগুলো বিপন্ন ভাষা, তাদের ওপর আমি কাজ করেছি দীর্ঘদিন। আমি মস্কোতে কাজ করেছি, হেলসিঙ্কিতে কাজ করেছি, বিভিন্ন জায়গায়, ইভেন শারজাতে কাজ করেছি তাদের সঙ্গে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আমাকে অনেক হেল্প করেছে। আমি নিজাম প্যালেসে কর্মরত ছিলাম রিসার্চ অফিসার হিসেবে, এবং সেখানে করার পরে কিন্তু আমার মনে একটা ছিল যে আমি কিছু নিজে থেকে রচনা করব, নিজের একটা সৃষ্টি আমার করার ইচ্ছে হয়েছিল। তারপর থেকে আমি রিটায়ারমেন্টের আগে থেকেই একটু একটু লিখতাম, কিন্তু রিটায়ারমেন্টের পর যখন সময়টা এলো আমি এটা পুরোদমে ওইটাকে শুরু করলাম, এবং আমার যে অনুভূতি আছে সেটা প্রকাশ করার জন্যে আমি খাতা কলমে ইউজ করে আমি এই প্রতিভাটাকে চালিয়ে যাচ্ছি। একটা তো বড় বিশাল জগৎ নিয়ে আপনি ছিলেন,
তো এই জগৎ থেকে আপনি যে যে সমস্ত জিনিসগুলোকে তুলে ধরছেন আপনার খাতায় কলমে, সেগুলো প্রকাশিত হোক কিংবা প্রকাশ পেয়েছে এরকম? ইয়েস, সেগুলো প্রকাশ হয়েছে, সেগুলো সব গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রকাশ করেছে। ওদের একটা ইউআরএল আছে, একটা পোর্টাল আছে, সেই পোর্টালে আমি দিয়ে দেবো, সেখানে আপনি দেখতে পাবেন আমার লেখাগুলো। কিন্তু সেই লেখাটা খুব টেকনিক্যাল, মানে সেটা তো কবিতা বা সাহিত্য নয়, সেখানে খানিকটা গ্রামার বেসড লেখা, তো যার জন্য ওইটা সবাইকার বোঝার হয়তো অসুবিধে হতে পারে, যার জন্যে ওটা পাবলিশ হয়েছে গভর্নমেন্ট। ওটা এই জন্য পাবলিশ হয়েছে যে বহু ছেলে মেয়ে সারা পৃথিবী থেকে রিসার্চ করতে যায়। যেমন ধরুন আমেরিকার কোনো ইউনিভার্সিটি, সে হয়তো জারোয়ার ওপর লিখতে চায়, সেই ডেটাগুলো আমরা জোগাড় করি আমাদের অফিস থেকে। তো এইটা হচ্ছে আমাদের কাজ। আমাদের মেন কাজটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডকুমেন্টেশন অ্যান্ড আর্কাইভেশন, এইটা হচ্ছে আমাদের। আপনার যে সমস্ত লেখাগুলো, আপনার তো মাতৃভাষার উপরেও লেখা অনেক কিছু বেরিয়েছে, তো সেক্ষেত্রে আপনার ওই লেখাগুলোকে নিয়ে পরবর্তীকালে কোনো বই আকারে প্রকাশ পাক, এটা কি আপনি চাইছেন? একটা বই তো আছে, সেটা আমার ব্যাগে রয়েছে, সেই বইটা রয়েছে আমার কাছে। সেটা হচ্ছে ভিলি কমিউনিটি যারা রাজস্থানে আছে, যারা পাহাড়ের কোলে থাকে, তাদের ওপর তাদের কাস্টমস অ্যান্ড বিলিভস বলে একটা বই আমার বেরিয়েছে গত বছর পুজো বই মেলাতে। আচ্ছা, তো চাইলে এখানে আপনার দিতে পরে আপনার থেকে আমরা বইটা সেটা একটু অন্য রকম জিনিস আর কি। হ্যাঁ, এর সঙ্গে যে কবিতার মানে আপনার যে ভাবনা চিন্তা সেটা তো অন্য, কিন্তু তার সঙ্গে সাহিত্য কবিতা এটাকে যে প্যারালালি যে ম্যাচ করছেন, যে সেটা তো অনেক বড় ব্যাপার। তো সেই রকমই আর একটা কবিতা যদি আমাদের সঙ্গে আপনার পছন্দ। আচ্ছা, তাহলে ভাষা বিজ্ঞান আর কবিতা, কবিতা হচ্ছে আমাদের স্বপ্ন, আর ভাষা বিজ্ঞান হচ্ছে আর্কিটেকচার অফ ল্যাঙ্গুয়েজ। সুতরাং এইখানে আমি একটা আইডিয়া নিয়েছি, তিনজন বিখ্যাত ফিলোসফিক অ্যান্ড লিঙ্গুইস্ট দুজনেরই মিলিত আইডিয়া নিয়ে আমি একটা কবিতা লিখেছি, যারা হচ্ছেন সসুর, দেরিদা অ্যান্ড ফুকো। এ ওয়ার্ড ইজ এ সাইন বাট নট দ্য থিং, এ বরোড শেপ হোয়ার মিনিংস ক্লিং, syntax arranges yet slips away, truth hides in silence where echoes stay. গ্রেট। এরকম এক ব্যক্তির সঙ্গে আমরা যে এই সাতকাহন অনুষ্ঠান করতে পারছি, এর জন্য ওনাকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আমরা সৌভাগ্যবান যে এরকম ব্যক্তিরাও আমাদের সাতকাহন অনুষ্ঠানে আসছে। সুদীপাদির থেকে আরো একটি কবিতা শুনে নেব। আমি মানে প্রভাবিত হই বেশি, মানে আমার রবীন্দ্রনাথের উপরে বেশি, মানে কি বলবো, একটা টান বা কোনো কিছু, আমার দুঃখ হোক সুখ হোক আনন্দ সবকিছুর মধ্যে যে একটা রবীন্দ্রনাথের উপরে আমার, তাই রবীন্দ্রনাথের কে শ্রদ্ধা জানিয়েই আমি রবীন্দ্রনাথেরই একটা কবিতা, মানে আমার একটা কবিতা রবীন্দ্রনাথের, আমার রবীন্দ্র এটা কবিতাটার নাম হলো আলোর পথযাত্রী। যদি এমন হয় আমার রবীন্দ্রনাথ হঠাৎ এসে দাঁড়ায় আমার দ্বারে, আমি অবাক হয়ে ভয়ে চমকে উঠব, নাকি দুঃসাহসের বন্ধন ছিঁড়ে করপুটে শ্রদ্ধা জানিয়ে আমন্ত্রণ করব। হৃদয়ের ওম স্পর্শ করেছে যে পুণ্য পুরুষ, সেই ওমকে উপলব্ধি করতে দু হাত বাড়িয়ে আপন সোহাগে অন্তর মাঝে ডাকব প্রিয়। আয়েরি ভৈরবীর সুরে যখন বাজবে সানাই, আকাশ লাল করবে রবির উজ্জ্বল স্মিত হাসি, আমার অঙ্গে অঙ্গে শিহরণ জাগাবে। আমি উদ্বেলিত প্রাণে নিঃশেষিত ভালোবাসা সঁপে দেব আমার সেই কল্পনাতীত প্রাণ পুরুষের চরণে, যার গীতাঞ্জলি আর সঞ্চয়িতার কথামালায় আমার হৃদয় ভেদী দীপ্তিমান আলোক বৃত্তের উৎপত্তি। সেই স্বপ্নের মানুষ, স্বর্গের মানুষ যদি আসে সম্মুখে, মন প্রাণ উজাড় করে দেব অঞ্জলি, গোড়ের মালা আর সচন্দনে সাজাবো যত্ন করে। সহস্র প্রদীপের আলোর মাঝে তিনিই উজ্জ্বল জ্যোতিষ্ক, যার আলোর ছটায় সমগ্র জীবনের অন্ধকার দূর হবে। খুঁজে পাবো চলার সঠিক পথ, তিনিই আমার আলোর পথযাত্রী। খুব সুন্দর। রবীন্দ্রনাথের বাইরে তো আমরা ভাবতেই পারি না, এখনো আমাদের সমস্ত মানে গান হোক কবিতা হোক সবকিছুর মধ্যে এখনো একদম। স্যারের কাছে চলে যাচ্ছি আবার।
আরো একটা স্যারের কবিতা কিংবা কোনো ছোট গল্প যদি থাকে আপনি পাঠ করুন। আমি একটা লেখা পড়ছি, খুব ছোট একটি লেখা, সেটা ওই খানিকটা একাকিত্বর মধ্যে থাকার ওপরে। আজ সকাল থেকে হাওয়ার ভাষা বদলে গেছে, আকাশ ভারী, গন্ধটা অন্যরকম, যেন বৃষ্টি কোথাও খুব কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছে সময় হলে নামবে বলে। আসলে বৃষ্টি একমাত্র বন্ধুর মতো ফেরে, যে জানে কখন ফিরতে হয়। হয়তো বৃষ্টি নামবে, হয়তো নামবে না, কিন্তু জানলার ধারে বসে থাকা আমার কাছে এই হয়তোটাই সবচেয়ে আপন। এই হয়তোর মধ্যে লুকিয়ে আছে একটা অদ্ভুত টান, যেটা নিশ্চিত করে কিছু না হলেও প্রতিদিন সব সময় চেনা সঙ্গী হয়ে থাকে। সত্যি মোবাইল কেন্দ্রিক জীবনের মাঝেও যে আপনার এই ধরনের ভাবনা চিন্তা সত্যি আমাদের গর্বিত করছে, মানে আমরা অ্যাকচুয়ালি সমৃদ্ধ হচ্ছি। সুদীপাদি, আপনি কি বলছেন এই বিষয়ে? অবশ্যই মোবাইল এসে অনেক কিছুই, মানে আমাদের কথা বলা যে যেটা ছিল আর কি, বন্ধু বান্ধবরা আড্ডা মারা, এখন দেখা যাচ্ছে বন্ধুরা 5 জন এক জায়গায় হলেও মোবাইল নিয়ে বসেই সময় কাটিয়ে দিচ্ছে। আমরা যেটা করি, আমরা এখনো পর্যন্ত যেহেতু আমরা মোবাইলের এখন যুগে পৌঁছালেও আমরা সেই মোবাইলের যুগের আগেই ছিলাম এখনো পর্যন্ত। তা আমরা যখন বন্ধু বান্ধবরা থাকি তখন আমাদের মোবাইল কোথায় থাকে আমরা নিজেরা খবর রাখি না। অনেক সময় এবারে পুজোয় কি মানে মোবাইল কেন্দ্রিক পুজো চলবে নাকি না পুজোয় কি ভাবনা চিন্তা? না, আমি এমনি ঠাকুর দেখতে খুব একটা বেরোই না। আমি ভিড়ভাড়টা আমিও একদমই পছন্দ করি না। স্যার? হ্যাঁ, স্যারের কি? একদম নয়, আমি কোথাও বেরোই না, সব সময় বাড়িতে এই লেখালেখি নিয়ে আছি, বিভিন্ন ইংরেজি বাংলা এর মধ্যেই। অ্যাকচুয়ালি একটা কথা এখানে, স্যারকে ইংলিশ কবিতা আমাকে দিতে বলবো, আমি অনুবাদ করি। আচ্ছা, বাহ, আমি অ্যাকচুয়ালি খুব ভালো, আমি পাঠিয়ে দেবো আপনাকে। আমি যেটা বলতে চাইছি যে আমি কিছুটা, আমার যেহেতু ইংলিশ অনার্স আগে ছিল, সেই জন্য আমি ইংলিশ পোয়েট এমিলি ডিকেনসন, ওনার আমি খুব ভক্ত এবং চাই ওনার পদ্ধতিতে আমি লেখার। কারণ উনি বলেছেন, আই ডোয়েল ইন পসিবিলিটিস, সম্ভাবনার মধ্যেই আমি থাকি। যেমন একটা আমি ছোট্ট একটা যে শোনাচ্ছি, এটা খানিকটা আমার যে দুই সত্তা, আমি নিজে আর আমিত্ব, আমি আর আমিত্বর মধ্যে। ইফ আই অ্যাম টু, হুইচ ওয়ান লাভস ইউ? দ্য ফার্স্ট who wrote poems on your name, the second has forgotten who you are, and perhaps both are true. So উনি যেটা করেছেন, একটা করে ড্যাশ দিয়ে কবিতা দিয়েছেন। এই যে ড্যাশ ওনার কবিতায়, এটার মানে হচ্ছে ইট ইজ এ সাইলেন্স, একদম ওর পরেও কিছু আছে, ওর পরে আছে, এবং তার সিনট্যাক্স উনি এ করছেন। তার মানে আপনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে আমি আর আমিত্বর মধ্যে, এটা তো আমাদের দুটো সত্তা, আমি আমিত্ব, বিইং অ্যান্ড বিইংনেস। তো এই জায়গা যাওয়ার অর্থই হচ্ছে আপনি আধ্যাত্মিকের দিকে যাচ্ছেন। তো সেই জায়গা থেকেও কিছু আপনি চর্চা করছেন নাকি আধ্যাত্মিকতার উপরে? আধ্যাত্মিকতা নয়, তবে আমি একটু পড়াশুনো করি। জাপাল ছাত্রে, যিনি এই ব্যাপারটা নিয়ে কাজ করেছেন আর কি, ওনার এই বিইং অ্যান্ড বিইংনেস মধ্যে একটা বড় লেখা আছে যে আমি কে আর আমিত্বটা কি। আমি হচ্ছে একটা মুখোশ, আর আমিত্ব হচ্ছে আমার আত্মা। তো এর মধ্যে কি ডিফারেন্স হচ্ছে, কিভাবে আমরা কাজ করছি, তার ভেতরে কিছু লেখা আছে। যদি ম্যাডাম পরবর্তী সময় অবশ্যই করতে পারেন, লেখা অনুবাদ করে দিতে পারেন। এবারে সুদীপাদি, ওনার আমিত্বর থেকে আমি গেলাম মানুষের মধ্যে যেটা সব থেকে বড় সেটা হলো অহংকার। হ্যাঁ, জীবনের এতে আমার এখন এবারের লেখা হলো দ্বাদশীর, মানে আমি যেটা পাঠ করব সেটা হলো দ্বাদশীর চাঁদ কবিতাটার নাম। হ্যাঁ, অহংকার মানে জন্ম লগ্ন থেকে মৃত্যুতে গিয়ে শেষ হয়, সেই এটারই বর্ণে আছে লেখাটার মধ্যে। ভাগীরথীর কুহক মায়াজাল মাখা প্রশান্তি, নিশিরাপনের উন্মুক্ত ভালোবাসা, দ্বাদশীর উজ্জ্বল চাঁদের আলো, আর আমার একান্ত মমত্বময় খেলাঘর, যা বিবাদী মায়ায় ভরা।
জ্যোৎস্নার নির্জনতা কাটে, নদীর ওপার থেকে ভেসে আসে কীর্তনের সুর, শান্ত নদীর জলে শরীরই বৈভব, বিষণ্ণতার রূপ ধরে, মাটির শরীর মাটিতে লীন হবে বলে। জীবনের অহংপাত্র ভরা ছিল জন্মলগ্ন থেকে, শ্বেত শুভ্র পুষ্পে ঢেকে আছে সেই জীর্ণতাময় অহংকার, যা লালিত হয়েছে জীবদ্দশার প্রতিক্ষণে, যা পুড়ে ছাই হবে মোহমুক্তির হোমশিখায়। আমার মাটির ঘরে মাটির শরীর সবুজ লতায় জড়িয়ে রেখেছে সমস্ত সংসার। অন্ধকার ছিঁড়ে নদীতে নামছে ময়ূক মালা, অহংকারের মরকতকে ভাসিয়ে দিয়ে অনন্ত প্রেমে লালিত হবে স্নেহের সংসার। বাহ, এটা তো মনে হচ্ছে আপনার বই থেকেই লেখা হ্যাঁ, করলেন নাকি? আমার এরকম কটা- প্রথম কাব্যগ্রন্থ ভালোবাসার অন্তরালে, আরো সেখান কটা- থেকে আরো কটা বই বার করে দিয়েছেন? আমার দুটো কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, একটা প্রকাশের পথে রেডি হয়ে রয়েছে, একটা গল্প বই তৈরি হয়ে রয়েছে, আর একটা প্রবন্ধের বইও। বাহ, মানে এই যে বললেন যে একটা করে বছরে পত্রিকা বের করেন আর তারপরে নিজের লেখালেখি, খুব ভালো, খুব ভালো। আমরা আজকে এই সাতকাহন অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। তো তার আগে আমরা স্যারের থেকে আরো একটি কবিতা, মানে এই ধরনের কবিতা আমরা শুনতে চাইছি। আর সকল দর্শক বন্ধুদের আমরা যেন সমৃদ্ধ হচ্ছি, সকল দর্শক বন্ধুদেরও সমৃদ্ধ করতে চাইছি। কবিতার নাম শারদিয়ার গান। নীল আকাশে ভাসে মেঘ, শিউলি ঝরে সারা পথ, কাশের মাঠে হাওয়া বয়, শরৎ জাগে সহস্র রথ। ঢাকের তালে গানের সুর, প্রকৃতি গায় উৎসবের গান, শিউলির গন্ধে ভিজে যায় মন, নবীন জীবনে জাগে আহ্বান। তবু জানি এই উৎসব ক্ষণস্থায়ী, ভাসান শেষে ফিরবে দিন, শিউলি ঝরে যাবে নিঃশব্দে, রবে শুধু স্মৃতির ঋণ। তবু প্রতি বছর ফিরে আসে শরৎ, বলে নতুন কথা, প্রকৃতির বুকে লুকিয়ে আছে প্রেম পূজা জীবনের ব্যথা। বাহ, খুব সুন্দর লাগলো আমাদের। আমরা পুরো অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, তাও আমরা সুদীপাদির থেকে একটা ছোট কবিতার মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠান শেষ করতে চাইছি। ছোট কবিতা বলতে আমি একদম শেষে, মানে জীবন সফরই দিয়ে শেষ করছি। আমার প্রথম কাব্যগ্রন্থের শেষ কবিতা। সাগরে ডুবতে ডুবতে আমি তলিয়ে গেছি অথই জলে, লবণে ফেনা আর বালির আঘাতে শরীর ও মন ফালা ফালা, তবু রক্ত ঝরতে কেউ কখনো দেখেনি। ভোরের শিশির আর কাঁচা সূর্য আমাকে নতুন করে বাঁচিয়ে তুলেছে, পাখির নরম ডাক আর ফুলের গন্ধ আমাকে নতুন স্বপ্ন দেখতে নিয়ে যায়। রাতের গভীরতম অন্ধকারে আমি চিনতে পারি জীবনের ফেলে আসা খণ্ড খণ্ড মৃত্যুকে। খুব সুন্দর, মানে মৃত্যু পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, একদম। আমাদের শুরু থেকে আমরা মৃত্যু পর্যন্ত গেলাম। আর এইভাবেই আমরা সাহিত্যের আসর প্রতি মাসে আপনারা দেখতে পাবেন এই সাতকাহন অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, শারদিয়ার আগাম শুভেচ্ছা জানাই। সারপ্রাইজ ডিভিশন প্রযোজিত সাতকাহন অনুষ্ঠান নবরূপে নব কলেবরে।